হ্যাঁ নিব। আচ্ছা আচ্ছা দেখেন, আমি আগের মতোই কি করলাম, একটা ইন্ডেক্স ফাইল নিলাম, ঠিক আছে, একটা এস্টিমেট ফাইল নিলাম। এটার মধ্যে এখন আমি ডিপ ট্যাগটা, হ্যাঁ ডিপ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। তাহলে আমাদের ডিপ একটা ডবল ট্যাগ, তাই না? ডিপের মধ্যে একটা ক্লাস নিলাম 1, ঠিক আছে। তাহলে প্রথমে একটা ইনলাইন স্টাইল দেখি, পি ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখি। ঠিক আছে, কিছু টেক্সট দিয়ে দিলাম। এগুলো আসলো। এখন এগুলোকে আমরা কালার করতে চাই। ইনলাইন স্টাইলের ক্ষেত্রে যেটা হবে, স্টাইল, আমি ডিপ নিয়ে রাখলাম, ডিপের ভিতর আমি কোনো কাজ করলাম না, ঠিক আছে। স্টাইল নিলাম, স্টাইল এটা কি একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ এটা একটা ট্যাগ। আচ্ছা ট্যাগ দিয়ে কি আসে দেখছি। ডিপটা এখন আপাতত কেটে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা ইনলাইন প্রথমে যেটা দেখতেছি ইনলাইন সিএসএস, আমি এখানে লিখে দিছি টাইটেলে ইনলাইন সিএসএস, ঠিক আছে। ও ইন্টারনাল, আচ্ছা ইনলাইন লিখ করে দিচ্ছি। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, যেটার মধ্যে আমরা সিএসএসটা করব হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে, ঠিক আছে। এখন এটার মধ্যে দিতে পারি কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ এই যে আসছে এখানে, তখন 16 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখেন, হ্যাঁ হ্যাঁ পিক্সেল লেখা লাগবে, এখন থেকে পিক্সেল লিখতে হবে। এখন ফন্টটা তাহলে বড় হয়েছে, আমরা আরো বেশি দিয়ে দিতে পারি। হ্যাঁ এখন আপনারা পিক্সেল দিয়ে দিবেন, 100 পিক্সেলও দিতে পারেন, 30 পিক্সেল। তারপর দেখেন এখানে কালার চেঞ্জ করা যাবে। ফন্টের কালার চেঞ্জ করার জন্য হচ্ছে শুধু কালার, কালার রিফ্রেশ করেন, কালার চেঞ্জ হয়ে গেছে। নির্দিষ্ট ওয়ার্ডের চেঞ্জ করতে ওয়ার্ডের আগে, হ্যাঁ তাহলে নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে আরেকটা, ধরেন এটুকু চেঞ্জ করতে চান, ঠিক আছে। এটা ইনলাইন স্টাইলিং এ করা যাবে না, কারণ হচ্ছে ইনলাইন স্টাইলিং করতে হলে আপনি তাহলে নিচে আরেকটা, একটা লেখার জন্য আরেকটা ট্যাগ দিয়ে যে কোনো H3 বা H4 এরকম একটা নিতে পারেন, তখন ওটার ভিতর করতে পারবেন, ঠিক আছে। আমি যদি এসসিটা এখানে আপনি যেরকম কাট করে নিয়ে আসছেন, কাট করে না আমি হচ্ছে ভিতরেই দিব, ল্যাপটপ মাঝখানে দিলে উঠবে না, তারপরে এসসির ভিতরে কালারটা চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ ওভাবে করা যেত। এই যে এবার এটার মধ্যে স্টাইল করতে হবে, STY স্টাইল, এটার কালার চেঞ্জ করে দেন, কালার বাকিটুকু আবার আলাদা হয়ে গেছে। বাকিটুকুর স্টাইলিং চলে গেছে, ঠিক আছে।
এভাবে নিচ্ছে না। কিন্তু এটা করার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, স্পান। স্পান ট্যাগ শুরু, স্পান ট্যাগ শেষ। হ্যাঁ, এখন দেখেন কালার চেঞ্জ হয়েছে, কোনো ইফেক্ট পড়ে নাই। কেন? কারণ হচ্ছে স্পান ট্যাগ হচ্ছে একই লাইনের মধ্যে দুই রকমের লেখা যদি আমরা শো করাতে চাই, তখন যেটাকে শো করব সেটা আগে পরে স্পান ট্যাগ দিয়ে দিলেই। বোঝা গেছে? এখন ঠিক একইভাবে এখানে H1 নেন, H2 নেন, অথবা অন্য কোনো ট্যাগ নেন, সব স্টাইলিং করা যাবে। আর এখানে যত অ্যাট্রিবিউট দিতে চান, টেক্সট অ্যালাইন সেন্টার, সবগুলো সেন্টার চলে আসছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা এভাবে যে লাইনের মধ্যে করব ওটাই হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনালের জন্য এখানে দেখাচ্ছি স্টাইল ট্যাগ শুরু শেষ, হেডের মধ্যে। এটা কোথায় নিতে হবে? টাইটেলের পরে। বুঝা গেছে? টাইটেলের পরে স্টাইল ট্যাগ শুরু করতে হবে, শেষ করতে হবে। তারপর এটার মধ্যে ধরেন আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে হেডের মধ্যে। এখানে দেখেন আমি কমেন্ট দিয়ে রাখি, ইন্টারনাল সিএসএস এর জন্য এই কোড দেবো। ঠিক আছে, এখন আমরা ডিভ ইউজ করব। ডিভ নিলাম, শেষ করলাম। ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে নিলাম 1। ঠিক আছে, এখন এই ডিভটাকে আমরা সিএসএস কে চিনাতে হবে। সিএসএস তো এই ডিভটাকে চিনে না, তাই না? এই ডিভটাকে সিএসএস কে চিনাতে হলে ক্লাসের মধ্যে যে নাম দিছি ওই নামটাকে ধরে স্টাইল করতে হবে। ঠিক আছে, দেখেন তাহলে ডট সিএসএস কে ক্লাসকে চিনবে কিভাবে? ডট দিয়ে। ডট ওয়ান যে ক্লাসটা আছে ওটার হাইট, হ্যাঁ এখন এটা হলো প্রপার্টি, হাইট হবে 50 পিক্সেল, এটার উইথ হবে 100 পিক্সেল, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হবে যে কোনো একটা কালার দিলাম, শেষ করলাম। ঠিক আছে, তাহলে দেখেন ছোট্ট করে আসছে, তার হাইটটা কম হয়ে গেছে। ঠিক আছে, এরপর ঠিক একইভাবে এখানে ব্যাপার হচ্ছে জিনিসটা আমরা করলাম হচ্ছে উপরে, হ্যাঁ, কিন্তু জিনিসটা এসে গেল বডির নিচে। আমি যে প্যারাগ্রাফটা করেছি নিচে কেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমি ডিপটা যে জায়গায় নিছি, ডিপের আগে আমার কি আছে? প্যারাগ্রাফ ট্যাগ আছে না? সো এই ওয়ানটা ওইটাকে ইন্ডিকেট করে। কোনটাকে? টাইটেলের মধ্যে যেটা আছে টাইটেলের পরে, মানে ওয়ানটা আমরা ডিপটা আমরা যেখানে লিখি, হ্যাঁ এটাকে চিনবে কোথায়? স্টাইলে। এই যেটা এখন ডিপ দিয়ে যেটা করতেছি ওটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, এখন ঠিক একইভাবে দেখেন আমরা আরো ডিপ নিতে পারি। 2 নিলাম, 3 নিলাম। এখন এগুলা যদি একই রকম, হ্যাঁ প্রতিটাকে চিনানো লাগবে। এখন এগুলা একসাথে নিতে পারি, আবার ঠিক এটাকে কপি করে এখানে নামটা চেঞ্জ করে দেন 2, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন
তাহলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু সেল প্যাডিং, হ্যাঁ পাশাপাশি এভাবে আসবে না। আমরা যখন একটা ডিপের পরে আরেকটা ডিপ নিই, আলটিমেটলি এগুলো ডিফল্ট ভাবে একটা নিচে আরেকটা আসে, পাশে অনেক জায়গা থাকা সত্ত্বেও। আর পাশাপাশি আনতে চাইলে আমাদেরকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লোট লেফট। দুইটার মধ্যেই ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট এই প্রথমটাতে ইউজ করতে হবে ফ্লোট লেফট, পরেরটাতে ইউজ করব, তাহলে দুইটা পাশাপাশি চলে আসবে। হুম, আর যখন রাইট ইউজ করব তখন এটা চলে যাবে, যেটাকে রাইট করব ওটা চলে যাবে একদম লাস্টে, মানে মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। কারণ দুইটা ডিপকে যখন আমরা মাঝখানে ফাঁকা জায়গা রাখতে চাইবো, তখন একটাকে ফ্লোট লেফট করব আর একটাকে রাইট করব, ঠিক আছে। এই জিনিসটা খুব কাজে লাগে আমাদের। এখানে যদি আমাদের আরো দুটো ডিপ থাকতো মাঝখানে, আবার ফাঁকা থাকতো, তাহলে আমরা কি করতে? মাঝখানে মানে চারটা ডিপ, এরকম ছোট ছোট চারটা ডিপ আছে, চারটা ডিপের সাথে ফাঁকা আছে এরকম, হ্যাঁ তখন মার্জিন ইউজ করা লাগতো। কারণ তখন আমি একটাকে ফ্লোট লেফট করলাম আর একটাকে রাইট করলাম, তখন মাঝের দুইটা মানে কোনটাকে ধরবে সে বুঝতে পারবে না। তখন বেটার ওয়ে হচ্ছে সবগুলো যেটাকে আমরা দূরে সরাতে চাই সেটার জন্য মার্জিন ইউজ করতে হবে। এখানে আমাদের মার্জিন প্যাডিং বুঝতে হবে। মার্জিন হচ্ছে একটা ডিপ থেকে একটা ডিপকে সরানোর জন্য, ঠিক আছে। মার্জিন লেফট আছে, মার্জিন রাইট আছে, মার্জিনের চারটা প্রপার্টি আছে, ঠিক আছে। ওগুলো হচ্ছে ডিপ থেকে অন্য ডিপকে মুভ করানোর জন্য। আর প্যাডিং হচ্ছে ডিপের ভিতরের যে এলিমেন্ট গুলো আছে ওগুলাকে সরানোর জন্য প্যাডিং। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, আচ্ছা দেখেন আমি ফ্লোট লেফট করে দিলাম, তাহলে দুইটা পাশাপাশি চলে আসবে, তাই না। এখন আমি চাই যে এটার মধ্যে ফ্লোট রাইট করলে তো একদম ওই পাশে চলে যাচ্ছে, মাঝখানে অনেক ফাঁকা জায়গা, আমি চাই যে এত ফাঁকা জায়গা না থাক, ঠিক আছে, অল্প একটু ফাঁকা। তাহলে আমাকে কি করতে হবে, মার্জিন ইউজ করতে হবে। আর মার্জিন আমি এটাতেও দিতে পারি, প্রথমটাতে দিতে পারি, পরেরটাতে দিতে পারি। তাহলে প্রথমটা যখন দিব তখন কি করতে হবে, মার্জিন লেফট, মার্জিন লেফট 20 পিক্সেল। হ্যাঁ, পরে যেটাকে আমরা দিব ওটা কি করতে হবে, মার্জিন লেফট করতে হবে। আর যখন প্রথমটাতে দিব তখন মার্জিন রাইট করতে হবে। দুইটাতে দিলে নিবে, এটাতেও আমরা দিলাম মার্জিন রাইট, মার্জিন রাইট দিলাম 20 পিক্সেল। তাহলে টোটাল মার্জিন সে কত পাবে মাঝে, 40 পিক্সেল, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে মার্জিনটা হচ্ছে বাইরে থেকে প্রেসার দেয়। আমরা যখন মার্জিন দিয়ে কোনো কিছু সরাই সে ডিপের বাইরে থেকে চাপ দেয়। আর প্যাডিংটা হচ্ছে ডিপের ভিতরে, ভিতর থেকে প্যাডিং যতটুকু দিব ততটুকু কমা। আর মার্জিন হচ্ছে বাইরে থেকে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু সবগুলোই এটা এই ক্লাসের এই পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকবে নেক্সট পরীক্ষা। হ্যাঁ হচ্ছে তো, রেকর্ডিং হওয়া উচিত, আপনাদের মাথায়ও নেওয়া উচিত, আপনাদের খাতায়ও নেওয়া উচিত, মাথায় খাতায় সব নেওয়া উচিত। মাথায় না থাকলে খাতায় ছোট করে লিখে রাখেন যাতে বুঝতে পারেন। আমাদের আজকে শুরুয়াত, এখন আবার আমাদের একটা প্রজেক্ট জমা দেব, মাঝখানে কিন্তু আমরা সিএসএস নিয়ে তেমন একটা কাজ পারবো না। রিয়েল যেটা প্রজেক্টের জন্য কতদিন সময় ছিল? আপনাদের প্রজেক্টের কথা অনেক আগে বলা হয়েছে, 8 দিন সময় ছিল। হ্যাঁ, তারপর ফিনিশিং এর ব্যাপার, ফিনিশিং এর ব্যাপার আপনারা এটা তো আমি খুব একটা কাজ দিব না, খুব একটা প্রেসার দিব না, এটা জাস্ট বুঝতে হবে এবং আমি যে কাজ দিব ওটা করে নিয়ে আসতে হবে। কাজ দিবেন, কাজ তো দিব, এটার কাজ খুব একটা বেশি না, কিন্তু এখন এখান থেকে বুঝলে তো সহজ লাগবে। এটা কি আপনাদের কঠিন লাগতেছে? ইনলাইন সিএসএস এইচটিএমএল এর টেবিল থেকে অনেক সহজ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস টা আমরা এভাবে ইউজ করি, তবে ইন্টারনাল সিএসএস আমরা খুব কম ইউজ করি,
কারণ এটা দেখেন আমার যখন অনেকগুলা কোড আসবে তখন কি হবে, আস্তে আস্তে লেখাগুলো নিচে চলে যাবে আর স্টাইল ট্যাগটা থাকবে উপরে হেডের মধ্যে। তখন আমাকে তো স্টাইল করতে কি করতে হবে, একবার নিচে স্ক্রল করে নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে। উঠতে নামতে আমার মনে করেন যে কোড এলোমেলো হয়ে যাবে। আর হ্যাঁ, পরে ভুল হলে তখন খুঁজে বের করা অনেকটা। এর জন্য আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি, মানে আলাদা একটা স্টাইল শীট নিয়ে ওটাকে লিঙ্ক করতে হয় এক্সটার্নাল সিএসএস এর জন্য। এরপর হ্যাঁ, ওটা তো করবো, দেখাবো তো এখন। আপু টেবিলে যেরকম আমরা টেবিল দিয়ে হচ্ছে এক পাশে হচ্ছে এই প্যারাগ্রাফটা রাখছি, অন্য পাশে হচ্ছে টেবিল রাখছি কিছু দেওয়ার জন্য। আমি ডিবের ক্ষেত্রে হচ্ছে পাশে বক্স দিয়ে ঢুকে যাবে, প্যারাগ্রাফের পাশে যদি একটা বক্স দিতে চাই। আচ্ছা দেখাবো, আমরা এগুলা আস্তে আস্তে করবো সব, আস্তে আস্তে এগুলো আমাদের অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এই ফাইলটা থাক। এখানে হচ্ছে ইনলাইন এবং ইনলাইন হচ্ছে জাস্ট একটু যে কোনো একটা ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়ে ওটার মধ্যে আপনি যেরকম চান সেরকম স্টাইলগুলো ইউজ করবেন, ঠিক আছে? এটা হলো ইনলাইন সিএসএস। ইন্টারনাল হলো হেডের মধ্যে স্টাইল ট্যাগটা থাকবে, আমরা নিচে যে এসটিএমএল গুলো থাকবে ওগুলাকে ধরে কোথায় স্টাইল করব, এই স্টাইল ট্যাগের মধ্যে। এটা হলো ইন্টারনাল। ঠিক একইভাবে দেখেন এখানে div 1 2 যেরকম ইউজ করছেন একইভাবে কি করা যায়, পি ট্যাগের জন্য করা যায়। তারপর এখানে যদি div 1 এর ভিতর আমরা কিছু লিখি, ধরেন এখানে আরেকটা পি ট্যাগের ভিতর আরো কিছু টেক্সট আছে, এখন দেখেন ওয়ান এর মধ্যে অনেকগুলো পি ট্যাগ, ঠিক আছে? যেহেতু ওয়ান এর স্পেসটা কম সেহেতু লেখাগুলা এরকম করে চলে আসছে, ঠিক আছে? আমরা কিছু টেক্সট কমানি বাইরে চলে গেছে, কারণ হচ্ছে লেখাগুলা অনেক বেশি আর আমাদের জায়গা অনেক কম। যদি এটা সাইজটা অনেক ছোট করে দেই, হ্যাঁ, এখন এটা সাইজটা ছোট করে দেওয়া যাবে। দেখেন তারপর এরকম হয়েছে, কমাই আমি এরকম করলাম। এখন দেখেন ডট আমি এটার স্টাইল করতে চাই, এটা তো এখন কোনো স্টাইল নেই, কালার দেয়া নাই, কিছু দেয়া নাই, তাই না? এখন আমি লিখবো যে ডট ওয়ান এর ভিতর যে পি ট্যাগ আছে, ঠিক আছে? কারণ এখানে পি ট্যাগ আমাদের আরো একটা আছে, তাই সে চিনবে না কোনটার কথা বলছি, ঠিক আছে? ডট ওয়ান এর ভিতর যে পি ট্যাগ আছে তার ফন্ট সাইজ করো 10 পিক্সেল, আচ্ছা এটার সমস্ত কাজগুলো কালার, হ্যাঁ কালার দাও এটা। তারপর এটাকে আর কি করা যায়, ফন্ট ফ্যামিলি দিতে পারেন যে কোনো একটা, ফন্ট সাইজ দেয়া যায়, সাইজ তো দিলাম। ফন্ট ওয়েট মানে হলো ফন্টটা বোল্ড হবে নাকি নর্মাল হবে, দিলাম বোল্ড। এই যে এখন তাহলে লেখাটা সাদা করে দিই, কালারটা সাদা করে দিই। স্পান ট্যাগটা হলো একই লাইনের মধ্যে এই যে এই লেখাটুকুকে আলাদা করার জন্য, ঠিক আছে? একটা ট্যাগের মধ্যে আমি চাই যে সবগুলো একই রকম হোক, মাঝখানে এটা একটু অন্যরকম হোক, ওটার জন্য স্পান ট্যাগ। বুঝা গেছে তাহলে? তখন কিভাবে এইভাবে যদি লিখি তাহলে লিখতে হবে যে পি এর ভিতর যে স্পান ট্যাগ আছে তার স্টাইল এটা করো, আর এটা ইনলাইন স্টাইলিং করলে স্পানের ভিতর দিয়ে দিলেই হবে। তার মানে এখানে হ্যাঁ, তাহলে এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে হবে, এই যে স্টাইলের মধ্যে আমি হ্যাঁ স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে সবগুলা দিয়ে দিতে হবে। 18 পিক্সেল না, এটা কত পিক্সেল ছিল, ছোট হয়ে যাবে 30 ছিল তাই।
এটা একটু বড় হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখেন .1 এর ভিতর যে পি দিলাম, এটা হচ্ছে ট্যাগ নেম ধরে, ট্যাগ নেম ধরে সে কাজ করলো। ঠিক একইভাবে এখন আমরা h1 h2 অথবা অন্য যে কোনো ট্যাগ আমরা এভাবে ধরে করতে পারি। আবার দেখেন এখানে আমি ক্লাস 1 ক্লাস 2 সবগুলোই ক্লাস হিসেবে নিলাম, ঠিক আছে, কিন্তু এখানে আইডিও নেওয়া যায়। যখন আইডি নিব তখন সে 2টা এই সিএসএসটা আর পাবে না, এখন এটা থাকবে না, কারণ হচ্ছে আমার সিলেক্টরে এটা দেয়া আছে কি ডট নামে, ডট নামে। এখানে কি করতে হবে, হ্যাশ দিতে হবে। এখন পাবে। ক্লাস হচ্ছে একই সাথে একই রকম, যদি আমি চাই অনেকগুলা ট্যাগ হোক, ডিভ হোক, একই রকম স্টাইলিং হোক, তাহলে আমার একটাতে করলেই সবগুলা পাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি চাই যে ওই ক্লাসগুলোর ভিতরে আমার একটাকে আমি আলাদা করব, ওটার ভিতরে আমি একটা আইডি দিয়ে দিতে পারি, মানে ইউনিক বোঝার জন্য। তাহলে ইনলাইন আর ইন্টারনাল বুঝা গেছে। এখন আমরা এই ফাইলটা রেখে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস কি কাজে ব্যবহার হয়, আইডি কি কাজে ব্যবহার হয়? কারণ ক্লাস আচ্ছা, ওটাই তো ক্লাস হিসেবে ব্যবহার। ওটাই তো বললাম, হ্যাঁ সব ক্লাস হিসেবে ব্যবহার করা যায়। মনে করেন যে আমার একটা ডিবের ভিতর অনেকগুলা পি ট্যাগ আছে একই রকম, ঠিক আছে, অনেকগুলো h1 ট্যাগ আছে বা h2 ট্যাগ আছে একই রকম, সবগুলোর স্টাইলিং আমি চাই, সবগুলোর ভিতরে আমি একটা ক্লাস ধরে নিলাম, ঠিক আছে। অথবা একটা ডিবের আন্ডারেই আরো অনেকগুলো ডিব আছে, ঠিক আছে, তখন আমি প্রথম একটা ডিবকে ক্লাস দিয়ে ওটার আন্ডারে যা করলাম সব একই স্টাইলিং থাকবে। ওখানে চাই যে আমি একটাকে আলাদা করব, তখন ওই একটার ভিতর আমি একটা আইডি ধরে নিব, ওটাকে আলাদা করে সিএসএস করব, তাহলে ওটা আলাদা থাকবে, ঠিক আছে। একটা ক্লাসের ভিতর অনেকগুলো থেকে একটা আলাদা করার জন্য, ইউনিক কিছু দেখানোর জন্য, মানে একটাকে ইউনিক করার জন্যই হচ্ছে আইডি। আচ্ছা, দেখেন এক্সটার্নাল সিএসএস মানে কি, সিএসএসটা আমাদের আলাদা থাকবে, বাইরে থাকবে, ঠিক আছে। এর জন্য হ্যাঁ অল ট্যাগে দেখাচ্ছে, অল ট্যাগটা এখানে ইউজ করলে ঠিক বোঝা যাবে না। এটাকে রিনেম করে দিচ্ছি, এক্সটার্নাল, নতুন নামে সেভ করলাম। এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এটার জন্য হচ্ছে একটা ফোল্ডার, সিএসএস নামে একটা ফোল্ডার করব, সিএসএস, ঠিক আছে। সিএসএস এর ভিতর একটা স্টাইলিং শীট নিব এখান থেকে, তাহলে এখানে যাই আর HTML সিলেক্ট করব না, সিএসএস সিলেক্ট করব। সিএসএস সিলেক্ট করে এটাকে সেভ করব। সিএসএস এর ডিফল্ট নাম হচ্ছে স্টাইল, স্টাইল স্টাইল ডট সিএসএস দিয়ে এটা সেভ হবে, এটার এক্সটেনশন হবে ডট সিএসএস, মনে থাকবে। আমাদের HTML এর এক্সটেনশন হচ্ছে ডট HTML, সিএসএস এর হচ্ছে ডট সিএসএস, ঠিক আছে। সিএসএস এর এগুলো কাজ নোটপ্যাড ক্লাসে করা যায় না? হ্যাঁ করা যায়। আচ্ছা দেখেন এগুলো সব কেটে দিই, এক্সটার্নাল করব এর জন্য। হ্যাঁ এক্সটার্নালের জন্য আমরা যে সিএসএস ফাইলটা নিলাম সিএসএস ফোল্ডারে, ওটা লিংক করতে হবে HTML পেজটার সাথে। আমাদের যে HTML পেজটা আছে ওটা একই ফোল্ডারে রাখবো, কিন্তু ওই সিএসএসটা কি আছে আলাদা আছে না, ওটাকে HTML এর সাথে লিংক করতে হবে, লিংক না করলে স্টাইলগুলো পাবে না,
ঠিক আছে। আর লিঙ্ক করার জন্য হচ্ছে টাইটেলের নিচে লিঙ্ক ট্যাগ ইউজ করব। লিঙ্কের ভিতর আমাদের ডিফল্ট অ্যাট্রিবিউট থাকে, প্রথমে হচ্ছে টাইপ হচ্ছে টেক্সট বাই সিএসএস, তারপরে রিলেশন হচ্ছে স্টাইল শিট, আর href হচ্ছে এই যে এটা ধরা দিবেন সিএসএস ফোল্ডারের ভিতরে style.css নামে যেটা আছে সেটা, ঠিক আছে। এখন তাহলে আমরা এই স্টাইলের ভিতর যেটা করব সে HTML-টা সেটা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টাইল শিট, এখানে ডিফল্ট ভাবে লেখা থাকে, এগুলো হচ্ছে কমেন্ট, সিএসএস এর কমেন্ট দিয়ে হচ্ছে এভাবে একটা স্ল্যাশ তারপর স্টার, আবার শেষ করব স্টার দিয়ে তারপর স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। এর মধ্যে ডিফল্ট কমেন্ট হিসেবে আমরা যে কোনো লিখে দিতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, যেমন ধরেন লিখে দিলাম যে এক্সটার্নাল সিএসএস, তারপর এখানে অথর দিতে পারেন, আপনি যখন একটা ওয়েবসাইট করবেন তখন আপনার নাম দিয়ে দিতে পারেন, AUTH অথর, আমার নাম দিয়ে দিই, তারপর আজকের ডেট দিতে পারেন, এটা কমেন্টস করে এইভাবে, তাহলে এখানে অফ থাকবে, এটা পেজে শো করবে না, ঠিক আছে। এখন যখন আমরা স্টাইলিং করব তখন style.css আমাদের কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট, ডিফল্ট স্টাইলিং ইউজ করতে হয়। অল ট্যাগের সবসময় মার্জিন 0, প্যাডিং 0 আর আউটলাইন 0 করতে হয়। এটা যখন করব এখন দেখেন আমরা আগের ফাইলটাও দেখবো, এখনকার ফাইলটাও দেখবো। এটা হচ্ছে ইনলাইন সিএসএস আগের ফাইলটা, এটা হচ্ছে এক্সটার্নাল HTML, দুটো ইনলাইন সিএসএস। লিঙ্কটা পাইনি, লিঙ্কটা আবার করতেছি, টাইপ হয়ে গেল। এই যে যেটা দেখাতে চাইছি, দেখেন অল টেক্সট যখন মার্জিন 0, প্যাডিং 0 করব তখন এই যে উপরে যে ফাঁকা জায়গাটুকু এটুকু থাকবে না, একদম পেজের উপর থেকে শুরু হবে, ঠিক আছে। অল টেক্সট মার্জিন 0, প্যাডিং 0 কাজ এটাই করে, বুঝা গেছে। ফাঁকা জায়গাটুকু যাতে না থাকে তার জন্য আমরা অল টেক্সট মার্জিন 0 ইউজ করব। যত ধরনের ট্যাগ আছে ওগুলো যেন কোনো মার্জিন প্যাডিং না পায়, কারণ ডিফল্ট ভাবে কিছু কিছু পেয়ে থাকে, তার কারণে কিছু শো করে, স্পেস শো করে। আচ্ছা দেখেন
আচ্ছা, এখন তাহলে আমরা লিঙ্ক আপ করলাম আর এটা পেল। তারপরে এটার মধ্যে হচ্ছে টেক্সট ডেকোরেশন অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগের একটা নিচে লিঙ্ক চলে আসে এবং আন্ডারলাইন চলে আসে, ঠিক আছে? ওটা দূর করা যায় না HTML এ, আর কিন্তু এখন এটা দূর করা যাবে। টেক্সট ডেকোরেশন নান করে দিলে অ্যাঙ্কর ট্যাগের আর নিচে আন্ডারলাইনটা থাকবে না, ঠিক আছে? তারপর UL OL মানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এগুলো যাতে লিস্ট স্টাইল টাইপ ডিফল্ট ভাবে না আসে, লিস্ট স্টাইল টাইপ নান। IMG ইমেজ ট্যাগের বর্ডার 0। তারপর PD10 মানে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। এটা একটা ক্লাস নিয়ে রাখতে পারেন, ডট দিতে হবে। ঠিক একইভাবে M10 দিয়ে রাখতে পারেন, মার্জিন যাতে যখন দরকার পড়বে তখন আমরা এটা ইউজ করব, মার্জিন 10 পিক্সেল। ঠিক আছে? এটা হচ্ছে কমেন্ট দিয়ে রাখবো যে বেসিক স্টাইল এন্ড। এটুকু বুঝছেন? নিচে দুটো বুঝি। আচ্ছা, নিচে দুটো হচ্ছে দুইটা ক্লাস, এটা নাম ঠিক আছে? দিয়েছি আর কি, পরে দুইটা নাম দিয়ে দুইটা ক্লাস নিয়েছি, যেখানে প্যাডিং, একটাতে প্যাডিং 0 করে রাখছি, প্যাডিং 10 পিক্সেল করে রাখছি, মানে চারদিক থেকে প্যাডিং 10 পিক্সেল পাবে। আর আরেকটাতে মার্জিন 10 পিক্সেল করে রাখছি, চারদিক থেকে মার্জিন 10 পিক্সেল পাবে। যখন আমাদের দরকার হবে মার্জিনের, এরকম দরকার হবে যে চারদিক থেকে প্যাডিং নিক, মার্জিন নিক, তখন আমরা এই ক্লাসটা ইউজ করব। বুঝা গেছে? এটা কি কারণ মাথায় ঢুকেনি? যদি ওই নামে আমি কোনো ক্লাস নেই তাহলে আমি ওইখানে যদি কোনো প্যাডিং মার্জিন যে পরিমাণ নিব সেটা চলে আসবে। এই অর্থে বোঝানো 10 পিক্সেল আসবে, কারণ আমি এখানে 10 পিক্সেল দিয়ে রাখছি। যেটা দিব ওইটাই আসবে। কিন্তু এটা তো আমরা পরে দিব, আমরা কিন্তু দেইনি, তাই না? ওইটা তো এখনো দেইনি, যখন আমরা ওইখানে গিয়ে লিংক আপ করছি, এখন ওইখানে এখন ওখানে আমরা যদি এই নামে গিয়ে দিতে, হ্যাঁ, ক্লাসটা যখন এই নামে দিব তখন এটা পাবে। আপনার ক্লাস শেষ, আমার একটা ইয়ে ছিল। না, ক্লাস শেষ না, এটুকু বোঝা গেছে কিনা বলেন? এটা হচ্ছে মানে এটুকু সবার বুঝতে হবে। এটা আচ্ছা, প্যাডিং এর মার্জিনটা আবার একটু বুঝাও। আচ্ছা, এই টোটাল কাজটাই তো আমরা করব। আচ্ছা, এর মধ্যে না, না, এটা এক্সটার্নাল সিএসএস, এটা আমরা সিএসএস ফাইলটা যে স্টাইল শীটটা নিয়েছি আলাদাভাবে, ওটার মধ্যে ইউজ করব। মানে সেই ফাইলটা তো লিংক আপ করেছি আমরা টাইটেলের মধ্যে। দেখেন, সবাই দেখেন, প্রথমে মার্জিনাল প্যাডিং এ কিন্তু হবে এটা আচ্ছা, মার্জিনাল প্যাডিং এ ঘোলাবে না, আমি বলছি। এটুকু তো বুঝছেন, অল ট্যাগ মার্জিন 0 প্যাডিং 0। আমরা অল ট্যাগ মার্জিন 0 প্যাডিং 0 করে রাখছি যাতে আমাদের ওয়েবসাইটটার মধ্যে কোনো আলাদা কোনো মার্জিন প্যাডিং না পায়, ঠিক আছে? মার্জিন প্যাডিং পাইলে কি হবে, একটু ফাঁকা হয়ে থাকবে। তারপর অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা এ দিয়ে href দিয়ে যে কোনো একটা লেখালেখি, ওটা কি হয়, কালারটা ব্লু হয়ে যায়, নিচে একটা আন্ডারলাইন চলে আসে, ঠিক আছে? তাহলে ওই আন্ডারলাইনটা যাতে না থাকে, ওই আন্ডারলাইনটা আমাদেরকে অবশ্যই সরাতে হয়, কারণ একটা জিনিসের নিচে আন্ডারলাইন হয়ে আছে, এটা দেখতে ভালো লাগে না, তাই না? আবার এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, কারণ ওইটার কালারটা ব্লু থাকে। আমরা নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে ওই href এর কালারটা ব্লু রাখবো না। একটা কালার দিয়ে রাখলাম যাতে একটা কালার দেখা যায়, সাদা টাদা দিলে তবে দেখা যায়, ঠিক আছে? ডিফল্ট ভাবে যাতে এটা কোনো টেক্সট ডেকোরেশন না পায় এবং কালার না পায়, ঠিক আছে? আর ইউএল ওএল মানে আমাদের যে আনঅর্ডার লিস্ট থাকবে, অর্ডার লিস্ট থাকবে, ওগুলো যাতে কোনো টাইপ না পায়, অর্থাৎ বুলেট আকারে যেন চলে না আসে, ঠিক আছে? তারপর ইমেজের বর্ডার যাতে ডিফল্ট ভাবে কোনো বর্ডার না পায়, বর্ডার 0। তারপর ডট
PD10 মানে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল দিয়ে রাখছি, একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখছি প্যাডিং 10 পিক্সেল দিয়ে, যখন আমাদের দরকার হবে আমরা ইউজ করব। আমাদের যদি দরকার হয় যে চারদিক থেকে একটা ডিভের 10 পিক্সেল নিবে, ঠিক আছে, তখন আমরা এই ক্লাসটা ওখানে কল করে দিব, ঠিক আছে। ঠিক একইভাবে মার্জিন 10 পিক্সেল দিয়েও নিয়ে রাখলাম, যাতে আমাদের দরকার হলে এটা ইউজ করব। মার্জিনও চারদিক থেকে নিবে, এগুলো তো আলাদা, মানে প্যাডিং টপ, রাইট, লেফট, বটম, চারটা প্রপার্টি আছে, মার্জিনেরও একইভাবে আছে। কিন্তু এই শুধু মার্জিন লেখা মানে হচ্ছে চারদিক থেকে সে 10 পিক্সেল নিবে, আর শুধু প্যাডিং দেওয়া মানে হচ্ছে চারদিক থেকে 10 পিক্সেল প্যাডিং নিবে, ঠিক আছে। আবার আলাদা ভাবেও দেওয়া যায়, আবার সবগুলো একসাথেও দেওয়া যায়। আচ্ছা, না দেখেন, প্যাডিং এই 10 পিক্সেল নিলাম মানে কি চারদিক থেকে সে 10 পিক্সেল নিবে। আর যখন আমি বলবো যে না, টপে একরকম হোক, লেফটে একরকম হোক, রাইটে একরকম, আর এতে একরকম, তখন প্যাডিং প্রথমটা হলো টপ, ঠিক আছে, টপ থেকে 10 পিক্সেল নিবে। এরপর হচ্ছে এটা ক্লকওয়াইজ, টপ, রাইট, বটম, লেফট। এরপরে সেকেন্ডটা হবে হচ্ছে আমার রাইট, রাইটে দিলাম আমি 20 পিক্সেল। হ্যাঁ 20 পিক্সেল। আর টপ, রাইট, বটম, লেফট, বটমে দিলাম 10 পিক্সেল, লেফটে দিলাম 5 পিক্সেল। তাহলে এখানে সে চারটাই একসাথে পাবে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারেন নাই, দেখাচ্ছি। WT স্কুলে গিয়ে CSS প্যাডিং নিলেই চলে আসবে। দেখেন, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, ঠিক আছে। এরকম চারটা আলাদা করেও লেখা যায়, আবার দুইটা একসাথেও লেখা যায়। যখন এভাবে লিখবো তখন কি পাবে দেখেন, টপ এন্ড বটম পাবে হচ্ছে প্রথমটা 25 পিক্সেল, আর লেফট এন্ড রাইট পাবে হচ্ছে 50 পিক্সেল পরের দুটো যখন দেবে, ঠিক আছে। আর যখন চারটা লিখবো, টপ, দ্বিতীয়টা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট, বুঝা গেছে? হ্যাঁ, ঘড়ির কাটার মতো। আর একটা লিখবো যখন চারদিক থেকে পাবে, ঠিক আছে, অল 4 প্যাডিং আর 25 পিক্সেল, ঠিক আছে, মনে থাকবে। ঠিক একইভাবে মার্জিন, এটা একটু দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে মার্জিনও কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আসছি আমরা, এখন তো সবগুলো একসাথে দেখালে বুঝবেন না। আচ্ছা, আমরা এখন ডিভ নিয়ে কাজ করিনি। দেখেন, এখন এখানে নিলাম ডিভ ক্লাস, ডিভ ক্লাস আগের মতো নিলাম, ওয়ান নামে একটা নিলাম, ঠিক আছে। এখন এটার CSS করব, কোথায় যাই, এই স্টাইলে যাই, ডট ওয়ান, ডট ওয়ানের হাইট হলো 300 পিক্সেল, উইডথ হলো 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হলো ঠিক আছে, বুঝা গেছে। এখন আমরা অল ট্যাগটা কেটে দিই, দেখেন অল ট্যাগ যখন আমরা কমেন্ট দিয়ে অফ করে দিলাম তখন কি হচ্ছে, একটু ডিফল্ট ভাবে সে জায়গা পাইছে, ওই জায়গাটা যাতে না পায় তাই আমরা অল ট্যাগটা ইউজ করি। কমেন্টটা উঠে দিই, ঠিক আছে। এই ফাঁকাটুকু আমাদের দরকার নেই, আমরা যখন দরকার হবে তখন ফাঁকা দিয়ে নিব।
এরপরে এটার মতো করে আপনি টু 2 3 নিলেন, ঠিক আছে। স্টাইল সেম রাখার দরকার নাই, স্টাইল আমরা এখানে চেঞ্জ করে দিই। হাইট থাক, এটার উইডথ মনে করে নিলাম 500। ব্যাকগ্রাউন্ড কালারটা এখন এটা অবশ্যই নিচে আসবে, দুটাকে যখন ফ্লোট লেফট করব তখন উপরে আসবে। ঠিক আছে, আবার আরেকটা যেটা নিলাম 3, এটাও এখানে কমাই দিই উইথ 200, কালারটা চেঞ্জ করে দিই। ম্যাডাম ভোলাই রেলেন্সের ইসে ধারণা দেখাচ্ছে যে আপনি এখানে যে করছেন মানে এটাকে আলাদা একটা পেজের করছেন? এটা হচ্ছে style.css নামে, দেখেন আপনাদের এই কোডে এখানে আমাদের ঝামেলা হবে সিএসএস এই ফোল্ডারে সিএসএস নামে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতর সিএসএস একটা স্টাইল শীট দেয়া আছে। আমরা এখন লিখতেছি কোনটার ভিতরে স্টাইল সিএসএস এর আমরা দুইটার ভিতরে লিখতেছি, আমরা HTML-টার মধ্যে লিখতেছি, HTML-টার ভিতরে লিখতেছি কি শুধু HTML-টা, আর স্টাইল করতেছি কোথায় style.css। দেখেন আমার এখানে দুইটাই খোলা আছে, আমি এক্সটার্নালে করতেছি হলো এটা হচ্ছে আমার স্টাইল, ঠিক আছে, স্টাইলিং এ এটা, আর এক্সটার্নালে এটা কেন সোর্স কোড, না 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 ওটা হচ্ছে এই যে সোর্স কোডে যাবেন, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল, আর স্টাইল করতেছি এখানে, ঠিক আছে। মানে আগে তো আমরা একটা করে আরেকটা দেখতে পারতাম, এখন দুইটাই করে একটাই দেখতে হবে, মানে দুই জায়গায় করে না। হ্যাঁ, আমাদের কোড একসাথেই করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই তিনটা একসাথে আসলো কিভাবে, দেখেন এইটুক করার জন্য আমাদের টেবিলে হলো অনেক কোড লেখা লাগবে, তাই না। সোর্স কোডে দেখেন আমাদের কোড কতটুকু, এই যে অল্প একটু, আমরা জাস্ট কিছু করিনি, 1 নিছি 2 নিছি 3 নিছি এরকম নিছি, হ্যাঁ। আর এটা স্টাইলিং করছি, সিএসএস এ আসি, এটার হাইট দিছি, উইডথ দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর তিনটাকে কি করছি ফ্লোট লেফট, তিনটাকে করছি পাশাপাশি করার জন্য। এবার আমরা মার্জিন দেওয়া ছিল হচ্ছে এখানে, তাই না, M10 এই ক্লাসটা ডিক্লেয়ার করা ছিল, এখন আমরা কোথায় দিতে চাই, মনে করেন মাঝখানেরটাতে, এটাতে মার্জিন দিতে চাই, ঠিক আছে, চারদিক থেকে এটার মার্জিন আসে, তখন টুতে তো ক্লাস আমাদের নেয়াই আছে, আমরা স্পেস দিয়ে এই ক্লাসটা নিব, তাহলে এখন 2 এর মধ্যে দুইটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ঠিক আছে, বুঝে গেছে এটা। একই রকম ভাবে আমরা স্পেস দিয়ে আরো ক্লাস নিতে পারি, আমাদের যত ইচ্ছা তত ক্লাস নিতে পারি, ঠিক আছে। এখন দেখেন এটা যে চারদিক থেকে সে 10 পিক্সেল পাইছে, বুঝে গেছে। আর প্যাডিংটা কখন কাজ করবে দেখেন, সবাই করে দেখেন
এই লেখাগুলো আমি দিছি কোথায়? প্রথম যে ডিপটা ওয়ান ওয়ানের ভিতর একটা পি ট্যাগ নিয়ে এই লেখাগুলো দিছি, ঠিক আছে? তাহলে এই লেখাগুলোর মধ্যে আবার স্টাইলিং করা নাই। এগুলোর মধ্যে যখন স্টাইলিং করব তখন কি করতে হবে? লিখতে হবে যে ওয়ানের ভিতর যে পি ট্যাগ আছে এর কি ফন্ট সাইজ হোক 20 পিক্সেল, কালার হোক হোয়াইট, দেখেন তাহলে এই কালারটা আসবে। ঠিক আছে, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি, লেখাগুলা সেন্টার আসবে। ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল দিতে পারি ইটালিক, আই দিয়ে যে লেখাটা আমরা লিখতাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো শেষ হয়নি। তুই কোথায়? আচ্ছা ওয়েট করে একটু। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন এই পি ট্যাগের মধ্যে আমাদের প্যাডিং দরকার। এখন আমাদের লেখার জন্য আমরা সবসময় প্যাডিং দিব, ঠিক আছে? হ্যাঁ, এখন যে কোনো টেক্সটকে নিতে চলে, এখন এটা আমরা প্যাডিংটা ইউজ করব। এটা পি ট্যাগের মধ্যে ইউজ করা যায়, এই ডিভের মধ্যেও ইউজ করা যায়। আমরা করে দেখি কোনটাতে কেমন আসে। রিফ্রেশ কোথায়? এই যে প্যাডিং পাইছে, মানে সে চারদিক থেকে 10 পিক্সেল নিয়ে নিছে। এটা কিন্তু ডিপটা কিন্তু সরেনি, লেখাটা সরছে। হ্যাঁ, তাহলে প্যাডিংটা হচ্ছে চাপ দেয় ভিতরে, আর মার্জিন চাপ দেয় হচ্ছে বাইরে থেকে, ঠিক আছে? বুঝা গেছে? আর আপনি যে বলছেন ইমেজের মধ্যে লেখা লিখতে চান কিভাবে, আপনি খেয়াল করে দেখেন। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে আমি এই ডিপের ভিতরে লেখাগুলো লিখতাম, তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়ে গেছে আর উপরে লেখাগুলো বসছে, তাই না? তাহলে একই রকম ভাবে একই কনসেপ্টেই ইমেজও দেয়া যায়, ঠিক আছে? ইমেজ দেওয়ার জন্য শুধু এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে দিতে হবে হচ্ছে, যেমন ওয়ানের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ওখানে ব্যাকগ্রাউন্ড দিবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলে দেখবেন ইউআরএল নামে একটা আসে, ওটাতে যাবেন, গিয়ে ব্রাউজ করার অপশন আসবে, আপনি জাস্ট একটা ইমেজ ব্রাউজ করে দিয়ে দিবেন। তখন ওই ইমেজটার আবার দিতে হবে আপনাকে, হাইট উইডথ, ইমেজটার হাইট উইডথ ছোট ইমেজ হলে হাইট উইডথ তো আমার এই ডিপের মধ্যে দেয়াই আছে। এখন আমার ইমেজটা যদি হয় এতটুকু, তাহলে কি হবে, সে এই হাইটের মধ্যে বারবার রিপিট হবে। যদি ইমেজটা বড় হয়, আচ্ছা দেখেন যে কোনো একটা ইমেজ দিয়ে দেখি। এখানে আসলে একটু চাপ খাওয়ার ব্যবস্থা কেন? আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা কমেন্ট দিয়ে অফ করে রাখছি, ইউআরএল কিন্তু কমেন্ট দিয়ে অফ করার পরে কালার ওইটা সম্পর্কে কি আচ্ছা আচ্ছা, এখানে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নিব। ইমেজের জন্য সবসময় ইমেজেস নিয়ে ফোল্ডার নিয়ে রাখবো। আপনারা যেন প্রজেক্ট জমা দিতে কেউ এভাবে না দেন, কোনো ইমেজ যাতে বাইরে না থাকে। আমি কিন্তু দেখতেছেন আমি প্রতিটা ক্লাসে ইমেজগুলো একটু বাইরে রাখি না, সবগুলো একটা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখি। আচ্ছা, এই ইমেজটা নিয়ে নিই, এটা তো বড়, যে বড় ইমেজ বড় এটা
এটাই নি। ঠিক আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইউআরএল যাব। ইউআরএল এ ইমেজ থেকে এই ইমেজটা দিয়ে দেব। এটাতে আরেকটু জিনিস ইউজ করতে হবে, লেফট টপ, মানে সে যাতে লেফটের টপ থেকে আসে, লেফট টপ। তারপর ছোট ইমেজ হলে আমরা নো রিপিট দিয়ে দিতে পারি। এটা তো এমনিতে রিপিট হবে না মনে হয়, এটা বড় আরো বেশি হবে। এই যে দেখেন, বুঝে গেছে তাহলে? এটা সিএসএ করলেন, এটা কি আসলে এইচটিএমএল দিয়ে করা সম্ভব ছিল? এইচটিএমএল এ ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে ওই যে স্টাইলিং ইউজ করে করা যাবে, ইনলাইন স্টাইল দিয়ে করা যাবে। শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে করা গেলে তাহলে ইমেজটা সাইজ ঠিক করে দিতে হবে, ইমেজটা সাইজের হাইট উইডথ যাতে ওরকম থাকে। এখন দেখেন পুরো ইমেজটা কিন্তু নেয় নাই, সে আর যতটুকু হাইট উইডথ দেওয়া আছে অতটুকুই নিছে। কিন্তু আমি পুরো ইমেজটাই দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি আগে ওই হাইট উইডথে সেট হ্যাঁ, করতে ও হবে? এই হাইট উইডথটা হয় বাড়া দিতে হবে, না হলে ইমেজটা কমা দিতে হবে। এখানে কিছু করা যাবে এখানে তো আমি হাইট উইডথ বাড়া দিতে পারি। না, আমি বলছি এখানে আমি ইমেজের সাইজটা ছোট করে নিয়ে আসলাম, যেমন এইচটিএমএল এ আমরা ইমেজটা যদি ইমেজ দিছি সেটা আবার হাইট এবং না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ আমরা ছোট করতে পারবো না। আচ্ছা, এখন বলেন এটুকু বোঝা গেছে? আচ্ছা, এটুকু বোঝা গেলে আপনাদের টাস্ক থাকবে একটা ওয়েবসাইট লেআউট বানাবেন।